ডান চোখের কাজল কিছুতেই ঠিকঠাক দেয়া যাচ্ছে না বলে ভীষণ বিরক্ত হলো নীরা। একবার চোখের নিচে লাগিয়ে লেজে গোবরে অবস্থা হয়েছিল, তাই কোনো রিস্ক নেওয়া ঠিক হবে না। কাজলের কৌটো হাতে নিয়ে বেরিয়ে এলো নিচের ঘর থেকে। ইরাকে খুঁজছে ওর ছোট চাচার মেয়ে। কাজের সময় কাউকেই পাওয়া যায় না, এটাই সবচাইতে বড় সমস্যা। ভাইয়ার বিয়ের বাকি আর মাত্র 3 দিন। বাড়িতে পুরো দমে সংস্কার কাজ চলছিল, সেটা শেষ যদিও এখন রুম গোছগাছ চলছে। আত্মীয় স্বজনের আনাগোনাও শুরু হয়েছে গতকাল থেকে। নীরা নিজেও বাসায় এসেছে সপ্তাহ খানেক হলো। অনার্সের ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে, ভাইয়ার বিয়েটাও এর মধ্যে পড়ে গেল। সবার মধ্যে এমন এক চোখে কাজল নিয়ে ঘোরাটা অস্বস্তিকর এবং বিব্রতকর। ইরার ঘরে ওকে না পেয়ে ভাইয়ার ঘরের দিকে গেল নীরা। ইরাকে সামনে পেলে ভীষণ ঝগড়া করবে সে মনে মনে ঠিক করে নিয়েছে। ভাইয়ার ঘরে রীতিমতো আড্ডা বসেছে মনে হচ্ছে। হই হই হাসি ভেসে আসছে। ভেতরে যাবে কিনা ভাবছিল দরজার সামনে দাঁড়িয়ে। আরে তুই নীরা না? অনেকদিন পরে দেখলাম। চমকে পেছনে তাকালো নীরা, আর স্থির হয়ে গেল। কত বড় হয়ে গেছিস। এবার নিজেকে সামলে নিল নীরা। মানুষ যেহেতু সময়ের সাথে সাথে বড় হব, এটাই তো নিয়ম। আপনার ভাই, আপনি কেমন আছেন? এক ফোঁটা জড়তা নেই নীরার গলায়, অথচ কোনো এক সময় লোকটাকে দেখলে বুক টনটন করে উঠত। বাতাসে অক্সিজেনের পরিমাণ উঠানামা হতো বলেই কি না দম বন্ধ হয়ে আসতো। প্রায় 5-6 বছর কি যে বোকার মতো পালিয়ে বেরিয়েছে সব কিছু থেকে, নাকি নিজের কাছ থেকেই। তবে সময়টা ওর প্রয়োজন ছিল। আজ চোখে চোখ রেখে দৃঢ় গলায় কথা বলতে পারতো না এতটা সময় না গড়ালে, নিজেকে গড়ে না নিলে। আফনানকে দেখে নীরা একটু বিস্মিত হয়নি। ভাইয়ার বিয়েতে তার বেস্ট ফ্রেন্ড আসবে না, এটা হতেই পারে না। তবুও আচমকা এতগুলো বছর পরে সামনাসামনি দেখে মুহূর্তের জন্য স্নায়বিক ক্রিয়া স্তম্ভিত হয়ে এসেছিল যেন। কি একটা মোহ গ্রাস করতে চাইছিল, তবে ওই একটা ক্ষণের জন্যই। এরপর সব স্বাভাবিক হয়ে গেল। নীরার মস্তিষ্কের শক্ত খুলিকে পরাস্ত করার সাধ্য ওর মনের এখন আর নেই। ভালোই। তোর সাথে আমার একটা কথা ছিল। আমার সাথে? আমার সাথে আবার কি কথা? আসলে সেদিন আমি সরি রে। হাসল নীরা, এরপর খুব ধীর গলায় বলল, সেই দিনের এক কিশোরী মেয়ে কি বলতে কি বলেছিল, আপনিও না সেটা এখনো ধরে বসে আছেন? আমার তো কিচ্ছুই মনে নেই সেই দিনের কথা, সেই সময়কার অনুভূতি কিচ্ছু মনে নেই। আপনার সামনে আজ যে দাঁড়িয়ে আছে সে একজন পূর্ণবয়স্ক তরুণী। আবেগে ভেসে যাওয়ার বয়স এখন তার নেই। আপনাকে তো আফনান ভাই বললাম, আগে হলে বলতে পারতাম। আফনান পূর্ণ দৃষ্টিতে তাকালো একবার। হাসিটা যেন কিঞ্চিত ম্লান, নাকি নীরার মনের ভুল। তুই আগে আমাকে তুমি করে বলতিস। তাই বোধহয়। আসলে অনেক দিনের ব্যাপার তো। এতদিনে এত লম্বা সময় ব্রহ্মপুত্রে কত জল গড়িয়েছে তার হিসেব করেছে কেউ? আগে কি করতাম ঠিক মনে নেই। আমার মনে হয়েছিল আমি একটু বেশি বাড়াবাড়ি করেছিলাম। নীরার চোখের দৃষ্টি কঠিন হয়ে আসছে, মনে মনে বলল, শুধুই কি বাড়াবাড়ি? একটা কিশোরী মেয়ের হৃদয়ের সমস্ত আবেগ তুমি দুমড়ে মুচড়ে পায়ে দিয়েছিলে। একটা সরির এত শক্তি নেই যে তোমাকে ক্ষমা করে। তোরা ভেতরে না এসে এখানে কি করিস? ভেতর থেকে ভাইয়া হাঁক ছেড়ে ডাকলেন। নীরা ভেতরে যেতে যেতে একটু চেঁচিয়ে বলল, তোমার সব ফ্রেন্ড বিয়ে করে ফেললো, তুমি কবে বিয়ে করবে আফনান ভাই? আমাদের দাওয়াত না দেওয়ার মতলব নাকি? আফনান একবার চোখ তুলে নীরাকে নিরীক্ষণ করে ভেতরে এসে একটা চেয়ার টেনে বসতে বসতে বলল, সব বন্ধুরা যেন তাদের বেটার হাফ নিয়ে আমার বিয়েতে আসতে পারে, সেই জন্যই দেরি করছি। তোরাও দুধভাত হিসেবে দাওয়াত পাবি, যা চিন্তা করিস না। কি আর করা, আমার সামর্থ্য হয়নি সবাইকে দাওয়াত দেওয়ার, নাই খেলাম। নাম তো তোরা, তুই এক চোখে কাজল দিয়ে ঘুরছিস কেন নীরা? নিলয়ের কথায় নীরা বলল, এইটা স্টাইল? ভাবছি তোর বউকে এভাবে সাজাবো বিয়ের দিন। না বোন, কোনো প্রয়োজন নেই, এত এক্সাইটেড হওয়ার কোনো দরকার নেই। ভয় নেই, তোর বউ তোর মতো গাধা না।
এভাবে সে শাস্তে রাজি হবে কেন? এবার ইরার দিকে তাকিয়ে বলল, এই চোখে যতটুকু যেভাবে দিয়েছি এই পাশেও সেভাবে দিয়ে দে। ঘর ভর্তি লোকের সামনে নিঃসংকোচে কথাটা বলে কৌটো এগিয়ে দিল নীরা। ইরা উঠে এসে বলল, চলো আপু, তোমার ঘরে যাই। যেন নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও ঘর থেকে বের হচ্ছে এমন অভিব্যক্তি ফুটিয়ে আর কারোর দিকে একবারও না তাকিয়ে বেরিয়ে গেল নীরা। দরজায় পেরোনোর পর আফনানের ফিসফিস শুনতে পেল, তোর বোনের মাথাটা এখনো খারাপ আছে মনে হয়। তুই আমাকে ঘর থেকে বাহিরে বের করে নিয়ে এলি কেন? আফনানের কথায় মেজাজের পারদ চড়েছে নীরার। ইরা হাঁটতে হাঁটতে উত্তর দিল, তোমার কোনো কিছুতে অপ্রস্তুত লাগে না? সবসময় যা মুখে আসে তাই বলো, যা করতে ইচ্ছে করে সেটাই করো। শোনেরা, আমি নিজের ইচ্ছেকে প্রায়োরিটি দেই। ইচ্ছে লুকিয়ে লাভ কি? শুধু শুধু বোঝা বাড়ায়, জঙ্গল তৈরি করে। আমি ফ্রি বার্ড, যখন ইচ্ছে উড়ে যাই, যখন ইচ্ছে ফেরে। জঞ্জাল বইবার ইচ্ছে নেই। কাজল দেবার পরে আয়নায় নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল নীরা। কৈশোরের ছাপ চেহারা থেকে বহু আগেই মুছে গেছে। বাড়ির সবাই বলে ওর চোখ দুটো নাকি ভীষণ সুন্দর। একবার ওদের বিশ্ববিদ্যালয়ের অন্য ডিপার্টমেন্টের একটা ছেলে এসে ওকে বলেছিল, আপনার চোখ ভীষণ গভীর, সুন্দর। নীরা তৎক্ষণাৎ বলেছিল। বনলতা সেনের মতো। ছেলেটা ভ্যাবাচাকা খেয়েছিল, এরপর আর কথা বলতেই আসেনি। যারা ওকে চেনে তারা নীরাকে সহজে ঘাটায় না। কেউ প্রেম নিবেদন করতে এলে হাসি মুখে যেটুকু তাচ্ছিল্য তাদের মেলে, সেটা সহ্য করা শক্ত। সে অবশ্য কারোর সাথে উঁচু গলায় কথা বলে না। শীতলতাটুকুও যথেষ্ট অন্যের মনে ভীত ভাব জাগানোর জন্য। এমন আচরণের জন্য কখন যে নীরা একা হয়ে গেছে সে বুঝতেও পারেনি। যখন বুঝতে পেরেছে তখন আর নিজেকে বদলানোর মনোবাঞ্ছা তৈরি হয়নি। অথচ সে একসময় বয়ে চলা নদীর মতোই চঞ্চল ছিল। ওর হৃদয়েও জোয়ার এসেছিল একবার। নিলয় বরাবরই বন্ধু, অন্তপ্রাণ মানুষ। ওর কাছের বন্ধুদের অবাধ বিচরণ ছিল এই বাড়িতে। দাদুর বাবা শিকার করতে ভালোবাসতেন, সেসব অস্ত্র বাড়িতে এখনো আছে। ওরা এটার জন্য আস্তানা গাড়ত বাইরের ঘরটাই। সপ্তাহ ধরে চলতো ওদের দূরের জঙ্গলের শিকার। কিছুদিন আগে ওই ঘরটা ভেঙে ফেলা হয়েছে। নিলয়ের 5 বছরের ছোট নীরা। যৌথ পরিবার, বাবা আর 2 চাচার বিশাল পরিবার একসাথে থাকে। পাঁচিল ঘেরা পুরনো আমলের অট্টালিকা সদৃশ্য বিশাল বাড়ি। কতদিন পর পর এখন এটা সংস্কারও করা হয়। ভেঙে নতুন বাড়ি তৈরি করা হয় না, কারণ এখানে সবার অনেক স্মৃতি। পুরনো আভিজাত্যের ছাপ বহন করে বাড়িটা, এটাই আদতে সবচাইতে বড় কারণ। তবে আর মনে হয় বেশি দিন এভাবে ধরে রাখা যাবে না। সন্ধ্যা নেমেছে, বাড়ির পেছনের দিকটায় জোনাকির মেলা বসে। যেন এক ঝাঁক জোনাকি ছোট ছোট প্রদীপ জ্বেলেছে। মন্ত্রমুগ্ধের মতো সেদিকে তাকিয়ে থাকে নীরা। কি এত অদ্ভুত টানে ওকে, টানে জোনাকিগুলো। নিলয়ের সাথে আনিকার সম্পর্ক শুরু হয়েছিল কলেজে পড়ার সময় থেকে। আনিকার পরিবার অনেক বেশি কনজারভেটিভ। সম্পর্কের কথা যখন তারা জানতে পারে তখন প্রবল আপত্তি করেছিল। মাঝে যোগাযোগ বন্ধ ছিল অনেক দিন। কিন্তু চোখের আড়াল হলে মনের আড়াল কথাটাকে বুড়ো আঙুল দেখিয়ে ওদের পরস্পরের প্রতি মনের টান এতে যেন আরও বেড়ে গিয়েছিল। নিলয়ের অনার্স 3rd ইয়ারে থাকা অবস্থায় আনিকারও সেখানে চান্স হয়। তখন ওদের মধ্যে আবার কথোপকথন শুরু হয়। ক্যাম্পাসে প্রায় তাদের একসাথে দেখা হতো। পরে নিলয়ের পরিবারের মধ্যস্থতায় তাদের মতের পরিবর্তন হয়। ঠিক হয় দুজনের পড়াশোনা শেষ হলেই ওদের বিয়ে দেয়া হবে। নিলয় পড়া শেষে একটা জনপ্রিয় পত্রিকায় সাংবাদিক হিসেবে কর্মরত আছে প্রায় 1.5 বছর হলো। আনিকার সদ্যই মাস্টার্স শেষ হয়েছে। প্রতিশ্রুতি মতো 4 হাত এক করে দিচ্ছে 2 পরিবার। দুজনের চোখে মুখে এখন নতুন সংসারের স্বপ্নে বিভোর। কত রাত ওদের কেটেছে হারানোর ভয় নিয়ে। অবশেষে পরিণতি পাচ্ছে সম্পর্কটা। সব কেমন স্বপ্ন স্বপ্ন লাগছে। আনিকার উচ্ছ্বসিত গলাটা যেন নিলয়েরও মনের কথা। আহা, প্রাপ্তি। আফরানের আপাতত কিছু করার নেই। সকালের খাবার খেয়ে সে বাগানে এসে বসেছে। বাগানে গাছগুলোতে যত্নের ছাপ।
কি একটা ফুলের সৌরভ ভেসে এসে নাকে ধাক্কা দিচ্ছে। এই বাড়িতে সকালের আর রাতের খাবারের সময় একটা উৎসবের আমেজ লেগে থাকে বলে ওর মনে হয়। 3 ভাইয়ের সন্তান সন্ততি মিলিয়ে 19 জন, সাথে আরও 4 জন এই বাড়িতে নিয়মিত থাকে। এখন তো আত্মীয় স্বজনে ভরা বাড়ি। নিলয়দের বাড়ির এই জিনিসটা আফনানের ভালো লাগে। মা, বোন আর আফনানকে নিয়েই ওর পরিবার। বোনের বিয়ে হওয়ায় 2 জন মাত্র মানুষ। সেই তুলনায় এখানে তো রীতিমতো জনারণ্য। মাকে কল করে কথা বলল সে। ওর মা আয়েশা ভীষণ শক্ত ধাতের মানুষ। ওদের 2 ভাই বোনকে যেভাবে আদরের শাসনে বড় করেছেন, তাতে মায়ের প্রতি অসম্ভব শ্রদ্ধা আর ভালোবাসায় আফনানের মন বিগলিত হয়ে ওঠে। সে মাঝে বহুদিন নিলয়দের বাড়িতে আসেনি। এবার তাই অনেক পরিবর্তন চোখে পড়ছে বাড়িটার। নিলয় আনিকার সাথে ফোনে কথা বলছে। শফিক আর রোমেল বাজারে গেছে কিছু জিনিসপত্র কিনতে। আফনানের সারা রাত ঘুম হয়নি এক ফোঁটা। এখন মাথা ব্যথা করছে বলে যায়নি। ইরাকে এদিকে আসতে দেখলো। সদ্য কৈশোর পেরিয়েছে মেয়েটা। হাঁটা চলায় এক ধরনের চপলতা এখনো বিদ্যমান। আফনান ভাইয়া, আমাকে তোমার মনে আছে? তোকে মনে থাকবে না? তোর যন্ত্রণায় চকলেট ছাড়া তোদের বাড়িতে আসা যেত নাকি? আমি তখন ছোট ছিলাম। আফনান হাসল। ইরা প্রশ্ন করল, তুমি হঠাৎ করে আসা বন্ধ করে দিয়েছিলে কেন? তুই এখনো তেমন বড় হসনি ইরা। কারণটা কি নীরা আপু? চমকে উঠে ইরার মুখের দিকে তাকালো আফনান। সহসা উত্তর খুঁজে পায় না সে। আমি তখন 6 না 7-এ পড়তাম। নীরা আপু আগে একটুও পড়াশোনা করতে চাইতো না। তুমি যখন থেকে আসা বন্ধ করলে, তারপর আপুকে খুব কাঁদতে দেখেছিলাম একদিন রাতে। আমি ঘুমিয়ে পড়েছি ভেবে সারা রাত আমার পাশে শুয়ে খুব কেঁদেছিল। ওই শেষ। এরপর আর কোনোদিন কাঁদতে দেখিনি আপুকে। সারাদিন মুখ গুজে শুধু পড়াশোনা করতো। ক্লাসে কোনোদিন 20-এর এপাশে না আসা মেয়েটা ইন্টারমিডিয়েটে চোখ ধাঁধানো রেজাল্ট করে সবাইকে চমকে দিল। অনার্সে এখন অবধি জিপিএ দেখলে তোমার মাথায় ঘুরে যাবে। ফাইনাল ইয়ারের রেজাল্টও যদি এইরকমই হয় তাহলে তো হলোই। শুনতে শুনতে আফনানের মনের মধ্যে কি যেন হচ্ছিল। একরাশ কৌতূহল ওকে টেনে ধরছিল, আবার মনের অন্য আরেকটা অংশ ওকে বারণ করছিল এসব শুনতে। নীরাপুর ভয়ঙ্কর জেদ আফনান ভাইয়া। যখন ওর জেদ চেহারাটা দেখি আমার ভীষণ ভয় করে। এমনিতে অবশ্য খুব ভালোবাসে আমাকে, ওর ওই জেদটাই যা। এসব ভুলভাল থিওরি কোথায় পেয়েছিস? কিসে যেন পড়িস তুই? অ্যাডমিশন টেস্ট দেবো। ধ্যানটা এদিকে রাখ। আমি কিন্তু কাউকে বলবো না, ভয় নেই। নীরাপুকেও না। তোকে ছোট ভাবছিলাম, তুই তো বিচ্ছুরে। তোমার দিক থেকে নীরাপুর জন্য। ইরা সময় এক জায়গায় থেমে থাকে না। নীরা এখন অনেক পরিণত, বদলে যাওয়া মানুষ। এসব ছেলে মানুষই ভাবনা ওর মধ্যে আর নেই। আমার দিক থেকে আগেও তেমন কিছু নেই। বলল বটে, কিন্তু গলায় জোর পেল না। আদতে নীরাকে সে তেমন একটা মনেও রাখেনি বোধহয়। মাঝে মধ্যে মনে হতো দেখা হলে একবার দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়ে নেবে, কিন্তু গতকাল থেকে মনে হচ্ছে বিষয়টা বোধহয় এতটাও সহজ নয়। প্রগাঢ় অনুশোচনা ওকে দগ্ধ করছে। এতদিন এই আকুণ্ঠ ক্লেদ কোথায় ছিল সে জানে না। এখানে অন্য অনুভূতি তাই খুঁজতে চায় না আফনান। ঠিকঠাক একটা ক্ষমা পেলেই স্বস্তি। আফনান ভাই, ইরা, আমি এই বিষয়ে তোর সাথে আর কোনো কথা বলতে চাই না। ইরার হাসি মুখ ম্লান হয়ে গেল নিমিষেই। আফনানের মনে হলো একটু যেন রূঢ় স্বরেই বলেছে কথাটা। কত দিন ধরে সে চেষ্টা করছে এই গলায় সে কখনো কথা বলবে না। এতদিন সেটা নিয়ন্ত্রণেও ছিল। এখন নীরার প্রসঙ্গ আসতেই নিজের স্নায়ুর উপরে কেন যেন নিয়ন্ত্রণ রাখতে ব্যর্থ হচ্ছে। চলে যেতে উদ্যত ইরাকে থামিয়ে এগিয়ে এসে আফনান বলল, ইরা, এই ভাইকে ক্ষমা করা যায়? ইরার মুখে হাসি ফিরে এলো। সে বলল, যাই, যদি আগের মতো চকলেট দাও। আমাকে ভুলে গিয়ে আমার জিনিস আনোনি, এটা তার শাস্তি। ঠিক আছে, পেয়ে যাবে। ইরা ছটপট করে হেঁটে চলে গেল। আশ্চর্য, আফনানের কেন যেন ভীষণ জানতে ইচ্ছে হলো নীরা ওকে নিয়ে এখন কি ভাবছে। নীরা সেদিন জিজ্ঞেস করেছিল ওর বন্ধু মহলে সকলে বিয়ে করে ফেলছে বা ফেলেছে, ও কবে করবে? মা প্রতিদিন বিয়ের জন্য চাপ দিয়ে যাচ্ছে। ইউনিভার্সিটিতে কয়েকজন প্রস্তাবও দিয়েছিল প্রেমের। কই, সে তো সাড়া দিতে পারেনি। অবচেতনেই একটা অশ্রুসিক্ত কাতর মুখ ওকে তাড়া করেছে সব সময়।
সেখানে কি কেবলই অনুশোচনার বীজ ছাড়া অন্য কিছু প্রথিত নেই? কে জানে। প্রাণপণে সব কিছু মাথা থেকে ঝেড়ে ফেলতে চাইল আফনান। নীলাই ওর সবচাইতে কাছের বন্ধু, বন্ধুর ভীষণ প্রিয় আদরের বন্যীরা। বন্ধুত্বের দাম ওর কাছে অনেক বড়। ভাবনাগুলোকে প্রাণপণে সরিয়ে মাথা তুলতেই ওর চোখ চলে গেল রেলিং দেয়া খোলা বারান্দায়। সেখানে নিশ্চল দাঁড়িয়ে রয়েছে নীরা, দৃষ্টি পাথরের মতো স্থির। আফনানের বুক সহসা কেন যেন হিম হয়ে এলো। একবার সামনাসামনি প্রাণ খুলে কথা বলার প্রবল তৃষ্ণা ওকে পিপাসার্ত করে ফেলল। আচ্ছন্নের মতো আফনান তাকিয়ে রইল সেদিকে। ইরা একটা লাল রঙের শাড়ি পরেছে। নীরা শাড়ির কুচিগুলো ঠিক করে দিচ্ছিল আর বোনকে পর্যবেক্ষণ করছিল। মেয়েটার অভিব্যক্তিতে আনন্দ ঝলমল করছে। আমাকে কেমন দেখাচ্ছে নীরা আপু? খুব সুন্দর দেখাচ্ছে তোকে। তা এত খুশির কারণ কি? তুমি জানো, মা আমাকে শাড়ি পরতে দেয় না। গত পয়লা বৈশাখে কত যুদ্ধ করে যে পরেছিলাম, পারমিশন নিয়েছি। আজও বলল কাল একেবারে হলুদে পরিস। আমি এটা সেটা বুঝি আজই বললাম। ইরার উচ্ছ্বাস নীরাকে স্পর্শ করলো। তুমি পরবে আজ? না, আজ পরে কাজ কি? একেবারে কাল পরবো, আর পরশু ভাইয়ের বিয়ের দিন পরবো। পরো না। নীরা ভাবলেশহীন মুখে সামান্য হাসি ফুটিয়ে বলল, না রে, তুই গিয়ে চাচিকে দেখিয়ে আয়। তোকে এত সুন্দর দেখাচ্ছে, চাচি খুব খুশি হবে। কি? ইরা বেরিয়ে গেলে নীরা একটা দীর্ঘশ্বাস ফেলল। একসময় ওরও এমন কত রকম ফ্যান্টাসি ছিল শাড়ি পরা নিয়ে। শাড়ি, সাথে একটা ছোট্ট ক্লিপ, চোখ ভর্তি কাজল। ওর ভালোবাসার মানুষ এক পৃথিবী মুগ্ধতা নিয়ে ওর দিকে অপলক তাকিয়ে থাকবে, আর নীরা লজ্জাবনত মুখটা নামিয়ে রাখবে। মাঝে মধ্যে আর চোখে তাকিয়ে মানুষটার মুগ্ধ দৃষ্টি অনুভব করবে। কি যে বোকা বোকা ভাবনায় ডুবেছিল, অমন মতিভ্রম কারোর হয়? নইলে সেই ফ্যান্টাসিকে কোনো নির্বুদ্ধিতায় বাস্তবে রূপ দিতে মরিয়া হয়ে মনের মতো করে নিজেকে সাজিয়ে ওই লোকটার সামনে গিয়েছিল। ওর সমস্ত পৃথিবীটা সেদিন অপমানের লজ্জায় ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে লুটিয়ে পড়েছিল পাথরের শক্ত মাটিতে। কি লজ্জা, কি ভয়ঙ্কর লজ্জা! নিজের প্রতি কি ভীষণ ধিক্কার আসে সেই স্মৃতি মনে পড়লে। অথচ ওই ঘটনাটা সে কিছুতে বিস্তৃত হতে পারে না। সেই দিন থেকে প্রতিজ্ঞা করেছিল আর কোনো দিন কারোর জন্য নিজেকে সাজাবে না। নিজের জন্য সাজবে, নিজের জন্য হাসবে, কাঁদবে না, আর কোনো দিন কাঁদবে না। ইরার মা মরিয়ম সত্যি ভীষণ আনন্দিত হলেন মেয়েকে দেখে। সারা মুখে হাত বুলিয়ে আদর করলেন। ইরা বেরিয়ে বাগানে হাঁটাহাঁটি করলো বহুক্ষণ। সেলফি তুলল ইচ্ছে মতো, কিন্তু আয়নায় ওকে যতটা চমৎকার দেখাচ্ছিল ছবিতে তেমন আসছিল না। নীরার সাথে ভীষণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হলেও খানিকটা সমীহ করে সে। আশেপাশে কাউকে খোঁজার জন্য তাকাচ্ছিল। তখনই ওর ঠিক সামনে কিছুটা দূরত্বে একটা অচেনা ছেলেকে দেখল, হাতে ক্যামেরা। ইরার ঘোরতর সন্দেহ হলো যে ছেলেটা ওর ছবি তুলছে। ওদের আত্মীয় স্বজনদের সকলকেই ও চেনে। এটাকে, এই অযাচিত অনুপ্রবেশকারী দুঃসাহস দেখে সে বিস্মিত হলো, ক্ষুব্ধও হলো। ওর এভাবে সরাসরি তাকানোতে ছেলেটাও অপ্রস্তুত হয়ে গেছে। আপনি এখানে কি করছেন? কে আপনি? কারো ছবি তোলার আগে যে অনুমতি নিতে হয় এই ভদ্রতাটুকু জানেন না? আপনি বাড়িতে ঢুকেছেন কিভাবে? ভ্যাবাচাকা খেয়ে ছেলেটা বলল, দেখুন, আপনি ভুল বুঝছেন। কি ভুল বুঝছি? দেখি আপনার ক্যামেরাটা দিন। মিথ্যে কথা বলার জায়গা পান না। আমি কি আমি? দিন বলছি, হাতে নাতে চোর ধরবো আজকে। আমার ছবি পেলেই না আপনার ক্যামেরা বাজেয়াপ্ত করা হবে। ইরা কথাটা বলেই ঝড়ের বেগে এগিয়ে এসে ক্যামেরাটা হস্তগত করতে গেল। ছেলেটা সভয়ে পিছিয়ে গেল, মুখে বলল, আমি আপনাকে বুঝিয়ে বলছি, প্লিজ একটু শুনুন। কি শুনবো? ফাজলামো হচ্ছে? ক্যামেরা হাতে থাকলেই মেয়েদের ছবি তোলার লাইসেন্স পেয়ে যান নাকি আপনারা? শুনুন, দেখুন। দেখতেই তো চাইছি, ক্যামেরা দিন। আজ ওটা আমি ভাঙবো। হয়েছে এখানে? নীরার গলা পেয়ে দুজনে পেছনে ফিরল। শাফিন, কখন এলি? নীরাকে দেখে শাফিনের ফ্যাকাশে চেহারায় রং ফিরে এলো। নীরা আপু। ইরা আর শাফিনের যৌথ কণ্ঠে একই সাথে উচ্চারিত হলো। একজনের গলায় অভিযোগ, অন্যজনের গলায় স্বস্তি। তুমি একে চেনো?
ইরার গলায় একই সাথে ক্ষোভ আর বিস্ময়। আপু, আমাকে এই উন্মাদ মেয়ের কবল থেকে উদ্ধার করো। শাফিন হাঁপ ছেড়ে নীরার দিকে এগিয়ে যেতে যেতে বলল। কি হয়েছে সেটা একজন একজন করে বল। নীরা এখনো বুঝতে পারছে না এখানে হচ্ছেটা কি। এই অসভ্য ছেলেটা আমার ছবি তুলেছে। ও, আমি বলছি, তোমার কাছে কল করে বাড়ি চিনে ঢুকলাম। বাগানটা খুব সুন্দর, তুমি তো জানো। আমার শখের বসে ছবি তুলে একটা ফুলের উপর সুন্দর নীল রঙের একটা প্রজাপতি বসেছে। এত সুন্দর সাবজেক্ট, লোভ সামলাতে পারলাম না। আমি নিজের মনে ফুলের ছবি তুলছিলাম, পাজি প্রজাপতিটা উড়ে গিয়ে অন্য ফুল বসলো। আমি ওইটার পিছু নিয়েছিলাম, তখন ওনাকে দেখি উনি সেলফি তুলছিলেন। ওনার পিছনের ফুলে প্রজাপতি। আমি দুজনকে ফ্রেমে ধরার চেষ্টা করলাম, কয়েকটা ছবিও তুলে ফেলেছি। তখন ওনার পারমিশন নিতে গেলে কম্পোজিশন নষ্ট হয়ে যেত। আমার অন্য কোনো উদ্দেশ্য ছিল না, ভেবেছিলাম পরে সরি বলে দেবো। আচ্ছা ঠিক আছে ইরা, তুই আমার রুমে যা, পরে মিটমাট করে নিস দুজনে। আর শাফিন আয়, তোকে সবার সাথে পরিচয় করিয়ে দেই। কিন্তু আমার ছবি। ইরার দ্বিধা তবুও কাটে না। আপনার ছবি আমি ফেরত দিয়ে দেবো। ইরা শাফিনের দিকে একবার অগ্নি দৃষ্টি হেনে পা বাড়ায়। নীরা শাফিনকে নিয়ে ওর বাবা মায়ের ঘরের দিকে যায়। শাফিনের সাথে নীরার পরিচয় হয়েছিল খানিকটা অদ্ভুতভাবেই। এক গাঢ় মেঘলা দিনে সে গিয়েছিল ব্যাংকে। কাজ শেষে ঝুম বৃষ্টি শুরু হলো। কোনো রিক্সা পাচ্ছিল না, ছাতাও নেওয়া হয়নি। তখন একটা অল্প বয়সী ছেলে এগিয়ে এলো। ব্যাংকেও ছেলেটা ওর দিকে তাকিয়েছিল বেশ কয়েকবার। আগে কখনো দেখেছে কিনা নীরা মনে করতে পারে না। ও, আপনি আমার ছাতাটা নিন। আপনার ছাতা আমি কেন নিব? আপনি কে? আমাকে আপনি করে বলবেন না প্লিজ। আমি শাফিন, আপনার ডিপার্টমেন্টেরই 2 ইয়ারের জুনিয়র। আপনাকে আমি চিনি, ক্যাম্পাসে দেখা হলে ছাতাটা ফেরত দিয়ে দিলেই হবে। আমার তুমি কি করে যাবে? সবিস্ময়ে বলেছিল নীরা। অভ্যাস আছে, তাছাড়া আমার বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে। নীরা তবু অসম্মতি জানাচ্ছিল, কিন্তু পরিস্থিতি আর ছেলেটার এক প্রকার নাছোড় বান্তার মতো জেদের কাছে পরাস্ত হয়ে ছাতাটা নিয়েছিল সে। 2-1 ছাড়া ক্যাম্পাসে ওর কোনো শুভাকাঙ্ক্ষী নেই। ওর কাঠখোট্টা স্বভাবের জন্য ক্লাসমেটরাও অনেক এড়িয়ে চলে। সেখানে ছেলেটার এমন সব প্রণোদিত সাহায্যের হাত ফিরিয়ে দিতে পারেনি। পরের দিন দেখা হলে নীরাই এগিয়ে গিয়েছিল ছাতাটা ফেরত দিতে। তবে সে এই প্রশ্ন করতেই শাফিন বলেছিল, আপনার চোখ দুটো আমার আপুর মতো। আমার 2 বছরের বড় ছিল আপু। আমার সমস্ত খুনসুটি আবদার ওর কাছে ছিল। সে কোথায়? 7 বছর আগে একটা অ্যাক্সিডেন্টে। গলাটা বুঝে এসেছিল শাফিনের। সেই থেকে একটা মায়া পড়ে গিয়েছিল ওর প্রতি। কখন যেন রক্তের সম্পর্কহীন সম্পর্কটা আত্মিক একটা বন্ধনে আবদ্ধ হয়ে গিয়েছে। শ্রদ্ধা, স্নেহ, মায়ায় যেন সত্যিকারের ভাই বোন হয়ে উঠেছিল। আগামীকাল হলুদের আয়োজন করা হয়েছে। আয়োজন বলতে বাড়ির তরুণ প্রজন্মের আনন্দ উৎসব। আজ ছাদে তারা সকলেই সমবেত হয়েছে। আয়োজন নিয়ে কিছু আলোচনা শেষে শুরু হলো আড্ডা পর্ব। ক্রমেই তা জমে উঠেছে। রাত ধীরে ধীরে বাড়ছে, চাঁদের আলো দুটি ছড়াচ্ছে। জোছনার জল ওদের ভিজিয়ে দিচ্ছিল। কেমন অদ্ভুত মায়াবী হয়ে উঠল পরিবেশটা। আফনান হুট করে প্রস্তাব দিল, চল আমরা একটা খেলা খেলি। অনেকেই সাগ্রহে জিজ্ঞেস করলো, কি খেলা? টুকরো টুকরো কাগজে অনেক কিছু লেখা থাকবে, সেটা একটা ঝুড়িতে থাকবে। যেভাবে সবাই বসে আছে সেই অনুযায়ী ঝুড়িটা সবার সামনে যাবে। একজন করে কাগজ তুলবে, যার কাগজে যাওয়া থাকবে তাই তার করে দেখাতে হবে। সবাই হৈ হৈ করে উঠল। এই বাড়িতে ওরা মাঝে মধ্যে সবাই একসাথে হলেই এই খেলাটা খেলতো। দ্রুততম সময়ে খেলার প্রস্তুতি সম্পন্ন হলো। আফনান ঝুড়ি নিয়ে নিলয়ের কাছে প্রথমে গেল। আমি কেন? তোর বিয়ে, তুই শুরু না করলে হয়? মেহমানদের মতো ঢং না করে একটা তুলে ফেল। নীরার মেয়েদের মতো ঢং কথাটার প্রতিবাদ করতে ইচ্ছে হলেও নীরব রইল। পরিবেশটা সুন্দর, এই আমেজ নষ্ট করার মতো মনোবৃত্তি হলো না। নিলয়ের কাগজে লেখা ছিল কৌতুক। সে বরাবরই আড্ডা মাতাতে সিদ্ধহস্ত। একটা মজার কৌতুক বলতেই সকলে হেসে কুটি কুটি হলো। আফনান এবার ঝুড়িটা নীরার সামনে নিয়ে এলো। গতকাল সকালে সেই যে শূন্য দৃষ্টির সম্মুখীন হয়েছিল, তারপর থেকে সে উদ্গ্রীব হয়েছিল নীরার সাথে একটাবার কথা বলার জন্য, কিন্তু সম্ভব হয়নি। কেউ ইচ্ছে করে এড়িয়ে যেতে চাইলে তার নাগাল পাবার সাধ্য কার? নীরার কাগজে লেখা ছিল আবৃত্তি। ছাদে কোনো লাইট জ্বালানো হয়নি,
চাঁদের আলো ও সারা বাড়ির আলোকসজ্জার বড় বড় অক্ষর পড়তে কারোর অসুবিধা হচ্ছে না। নীরা শুরু করলো। অতটুকু চায়নি বালিকা, অত শোভা, অত স্বাধীনতা। চেয়েছিল আরও কিছু কম। আয়নার দ্বারে দেহ মেলে নিয়ে বসে থাকা সবটা দুপুর। চেয়েছিল মা বকুক, বাবা তার বেদনা দেখুক। অতটুকু চায়নি বালিকা। অত হই রই লোক, অত ভিড়, অত সমাগম। চেয়েছিল আরও কিছু কম। একটি জলের খনি, তাকে দিক তৃষ্ণা এক্ষুনি। চেয়েছিল একটি পুরুষ তাকে বলুক রমণী। একরাশ নিস্তব্ধতা নেমে এলো ছাদ জুড়ে। সকলেই চমৎকার আবৃত্তিতে মোহিত হলেও আফনান চাঁদের আলোয় একজন নীরাকে দেখল। ভাবলেশহীন মুখের সাথে কোনো উত্তাপ না থাকলেও গলার যৎসামান্য আবেগের উপস্থিতি সে ঠিকই প্রাণ দিয়ে উপলব্ধি করতে পারল। একটা বালিকার স্বপ্ন ওইভাবে মারিয়ে যাবার জন্য আজ এক অবর্ণনীয় বিষাদ আফনানকে আচ্ছন্ন করে ফেলল। এই রাতের আনন্দ ওর জন্য ফিকে হয়ে গেল নিমিষেই। নীরা চায়ের কাপ হাতে বাবার ঘরে ঢুকল। আজ সবাই ভয়াবহ ব্যস্ত। সকালে বাবার চা দেয়া হয়নি। নীরার ঘুম থেকে দেরিতে ওঠার অভ্যাস। তার উপর গতকাল রাতে ছাদে রাত ৩টা পর্যন্ত হৈরৈ চলেছে। উঠেই শুনল বাবা চা চাইছেন। রান্নাঘরেও ব্যস্ততার রেশ। সকালে খাবার আয়োজন চলছে প্রায় ৬০ জন লোকের। আরও অনেকেই আজ দুপুরের মধ্যে আসবে। নীরা ওর ঘরে ওয়াটার হিটারে চা বানিয়ে নিয়ে এসেছে বাবার জন্য আর নিজের জন্য। মা আয়, ভাবলাম আজ আর চা পাবো না। বাবা, কয়েকদিন সবাই ভীষণ ব্যস্ত থাকবে। তুমি সকালে আমাকে জাগিয়ে দিও, আমি চা করে দেব। চায়ে চুমুক দিয়ে মইদুল সাহেব বললেন, তাহলে আমার চায়ের একটা হিললে হয়। তোমার শরীরটা এখন কেমন? শ্বশুর হয়ে যাচ্ছ তো? আমি একদম ফিট আছি, নো চিন্তা। এই তো চাই। চায়ে আরেকবার চুমুক দিয়ে মইদুল বললেন, আমি জানি এভাবে বলা ঠিক নয়, তবুও তোর প্রতি আমার পক্ষপাতিত্ব আছে, কেন জানি না। সবসময় নিলয়ের চাইতে আমার স্নেহের সিংহভাগ তুই পেয়েছিস। যেমন মায়ের আছে ভাইয়ের জন্য। তোর আক্ষেপ হয়েছে কখনো? আক্ষেপের জায়গা তুমি পূর্ণ করে দিয়েছো বাবা। ভাইয়ার হয়তো আছে। ওরটা তাহলে তোর মা পূরণ করে দিয়েছে। আমার কাছে তুমি পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। তুই দেখিস মা, তুই জীবনে খুব সুখী হবি। পৃথিবীর যত সুখ তোর পাও না। সকালটা চমৎকারভাবে শুরু হলো নীরার। বাগানে এসে দাঁড়ালো। আফনানকে কাছে পানি দিতে দেখে সরে এলো। সুন্দর সকালের রেস্টটা নষ্ট করতে ইচ্ছে হলো না। আফনান নিলয়ের সাথে বেরিয়েছে। তুইও এবার বিয়েটা করে ফেল শালা, আর কতদিন ব্যাচেলার থাকবি? আমার সুখের উপর এত নজর কেন দেশশালা? নিজে করেছিস, তাই নিয়ে হ্যাপি থাক না। আফনান, তুই আমার সবচাইতে ভালো বন্ধু। আন্টির শরীরটাও তো দেখতে হবে নাকি? আফনান হাঁটতে হাঁটতেই বলল, তোর কাছে আমি কৃতজ্ঞ। তুই সেই সময় সাহায্য না করলে মা হয়তো আজ। আফনান, গাট্টা খাবি কিন্তু এবার। তুই কিন্তু সব টাকা শোধ করেছিস, আমি কিছুই করিনি। তবুও সেই সময় আমি বেকার ছিলাম, তো সেই ঋণ আমি কোনোদিন ভুলবো না। আফনান, এইসব কেন বলছিস? তোর মা কি আমার মায়ের মতো নয়? আর কখনো এইসব কথা বলবি না। আফনান আর কিছু বলল না। নীরার মুখটা ভেসে উঠল। নীরা ওর চোখের সামনেই হাঁটছে, কথা বলছে, হাসছে, তবুও কত অধরা। অবশ্য আগেও মেয়েটা যখন ধরা দিতে এসেছিল তখনও তো সে অধরাই ছিল। মনে মনে একটা কবিতার লাইন আওড়ায় আফনান। বন্ধুরা সব বিততে পারে, জিততে পারে, বাড়ে সৈনিক গৃহস্থলী। আসলেই তো ওর জীবনে তেমন কিছুই হলো না। নীরাটা কেমন বড় হয়ে গেল। আমি বিয়ে করছি, এবার ওকে একটা ভালো ছেলে, ভালো পরিবার দেখে সমর্পণ করতে পারলে স্বস্তি। মেয়েটা অভিমানী, ওকে বুঝবে এমন একজন মানুষ না হলে সেটা হবে না। হ্যাঁ, এই তো কয়দিন আগেই দৌড়ে বাড়ি মাতিয়ে রাখলো। তোর সন্ধানে ভালো ছেলে আছে? কেমন ছেলে চাস? নীরা যেখানে ভালো থাকবে, ওর ইচ্ছেগুলো পূরণ হবে, বিশ্বস্ত হাত। মেয়েটা হইচই ভালোবাসে, একটা পরিপূর্ণ পরিবার থাকবে, সবার ভালোবাসা পাবে এমন। তোমার আমি পেলে তোকে অবশ্যই জানাবো। সন্তর্পণে দীর্ঘশ্বাস গিলে ফেলল আফনান। নীরার যোগ্য সে নয়। ওকে সে কখনো ভালো রাখতে পারবে না। ওর মতো একটা ভাঙা পরিবারের মেয়েটাকে সে রাখতে পারবে না। তার থেকে দূরে থাকাই ভালো।
একবার অন্তত সামনাসামনি কথা বলার ইচ্ছেটাকে এই ভর দুপুরে সোনসান রাস্তায় মাটি চাপা দিয়ে ফেলল। ওই সুগভীর চোখ, ওই সুমিষ্ট হাসি ওর জন্য নয়, অন্য কারোর, যে নীরাকে পৃথিবীর সব সুখ দেবার যোগ্যতা রাখে। আজ বাড়িটা জমজমাট, ঝলমলে আলোক সজ্জার পাশে চাঁদের হাট বসেছে। অনেক দিন পরে প্রায় সমস্ত আত্মীয় স্বজন একসাথে এসেছে। আগামীকাল বিয়ের ব্যস্ততার সাথে জায়গায় জায়গায় জটলা করে চলেছে আড্ডা। দেখা গেল বহুদিন পরে মুখোমুখি হয়েছে অনেকে। স্মৃতির ঝাঁপি খুলে তারা ডুব দিচ্ছে ফেলে আসা সময়ে। সব মিলিয়ে নিলয়ের বিয়ের উপলক্ষে মিলন মেলার আয়োজন হয়েছে যেন। নীরা ইরা আজ একসাথে ঘুমাবে, সাথে ইরার ছোট বোন ইলা, মাত্র 7-এ পড়ে, তবে কথাবার্তায় ভীষণ ইচড়ে পাকা। যেমন ইরার পড়াশোনা এবং ঘরের কাজ কোনোটাতেই তেমন মনোযোগ নেই। ওর মা ওকে বলেন। ইরা কিছু বলতেই যাচ্ছিল, তার আগে ইলা বলে উঠল, আগে থেকেই যদি জানি শ্বশুর বাড়ি গেলে কপালে দুঃখ আছে, তাহলে আর খালি খালি বিয়ে করবে কেন? বোতল ভর্তি বিষ আছে, জানলে কি কেউ সে বিষ গলায় ঢালবে? পাকামো হোক আর যাই হোক, কথায় লজিক আছে কিনা সেটা বলো। বই পড়া আর মুভি দেখার পোকা আছে ইলার, তবে পড়াশোনার চাপে সে সুযোগ ততটা হয়ে ওঠে না। কখনো নীরার ল্যাপটপে, কখনো মায়ের মোবাইলে, কখনো টেলিভিশনে দেখা হয়। ডিভিডি প্লেয়ার বহুদিন নষ্ট, ইউটিউব নেটফ্লিক্সের জামানায় সেটা আর ঠিক করা হয় না। তবে এই বাড়ির নিচতলায় একটা বড় লাইব্রেরি ঘর রয়েছে। সেখানে অনেক পুরনো বই যেমন আছে, তেমনই নতুন বইও আছে। ইলা লুকিয়ে লুকিয়ে 3 গোয়েন্দার অনেকগুলো ভলিউম শেষ করে ফেলেছে। এগুলো নীরার সংগ্রহ ছিল, এখন ওর মন জুড়ে কিশোর পাশার বিচরণ। আমেরিকার রকি বিচে গিয়ে রাশেদ পাশার বাড়ি খুঁজে বের করে এই 3 বান্দার সাথে কথা বলে গোয়েন্দা দলে যোগ দেয়া যায় কিভাবে, সেটা নিয়ে ওর অনেক রকম পরিকল্পনা আছে। 3 গোয়েন্দা ওর কাছে এতটাই বিশ্বাসযোগ্য, নিজের বুদ্ধিমত্তার উপরে শান দেওয়া শুরু করেছে। নীরা আপু আর নিলয় ভাই আর বন্ধু আফনান ভাই সেদিন ছাদে কেমন দুঃখী দুঃখী মুখ করেছিল, এটা সে খেয়াল করেছে। সব দিকে সে তীক্ষ্ণ নজর রাখে। কিশোর পাশা যেহেতু কারোর দুঃখী চেহারা নিয়ে ইনভেস্টিগেশন করে না, তাই সে আপাতত করছে না। তবে ইন্টারেস্টিং কিছু চোখে পড়লে সে অবশ্যই আদা জল খেয়ে লাগবে। আফনান ইলার কাছে তেমন পরিচিত মুখ নয়, কারণ তার যখন এই বাড়িতে নিয়মিত যাতায়াত ছিল তখন সে একেবারে ছোট, কিছু মনেও নেই। তবে নীরাকে সে ভীষণ পছন্দ করে, ওকে কত কি কিনে দেয়। সবচাইতে বড় কথা, নীরা আপু না থাকলে ওর তো 3 গোয়েন্দার সাথেই পরিচয় হতো না। এখন দেখছে নীরা এপাশের জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে গভীর দৃষ্টিতে। সে উকি দিয়ে দেখল জোনাকি পোকার ঝাঁক, তবে বাড়ির আলোক সজ্জার জন্য আজ তেমন আকর্ষণীয় মনে হলো না। চোখ ফিরিয়ে আনতে গিয়ে ইলার চোখ আরও বেশি করে আটকে গেল। জোনাকির ঝাঁকের ঠিক ডান দিকটায় একজন মানুষের অস্তিত্ব বোঝা যাচ্ছে। নীরা যেখানে দাঁড়িয়ে আছে সেখানে গেলে হয়তো স্পষ্ট দেখা যেত, তবে ইলা অবয়বের আকৃতি হিসেবে হলপ করে বলতে পারে ওখানে আফনান ভাই দাঁড়িয়ে। লোকটার দৃষ্টিও জোনাকিগুলোর দিকেই। সে হয়তো জানেও না এই বাড়ির দোতলা থেকে একজন তাকে দেখছে। সকাল থেকে রোকেয়ার মন কেমন অস্থির লাগছে। আজ তার ছেলের বিয়ে, তার মনে নানান চিন্তা উকি দিচ্ছে। নিলয়ের জীবনে নতুন অধ্যায় শুরু হচ্ছে। আনিকা মেয়েটা একটু চুপচাপ ধরনের, তাছাড়া মেয়ের পরিবার প্রথমে বেঁকে বসেছিল, সেজন্য খুব একটা মন থেকে তিনি এই সম্পর্কটা চাইছিলেন না। তবে ছেলে যেহেতু পছন্দ করেছে, তিনি সেটাকেই প্রাধান্য দিয়েছেন। বড় আদরের ছেলে তার। চিন্তায় একবার আলমারির চাবি খুঁজে পাচ্ছিলেন না, অথচ মইদুল সাহেবের টাকা বের করা প্রয়োজন। বাইরের লোক অপেক্ষা করছে, নীরা এসে চাবি খুঁজে বের করে দিল। নিলয়কে দোয়া করে দিলেন বের হবার আগে। তিনি বাড়িতেই থাকবেন আজ। নীরা এসে বলল, মা, তোমার শরীর খারাপ লাগছে? আমি থাকি তোমার সাথে। না, তুই থাকবি কেন? ভাইয়ের বিয়েতে কত মজা করবি। আমি ঠিক আছি।
তাছাড়া বকুল থাকছে, ওর রাতের ব্যথাটা নাকি বেড়েছে। নীরা চলে গেলে তিনি আকুল হয়ে কাঁদলেন। তখন ঘরে বকুল এলো, তিনি মইদুলের বোন। মানুষ কাঁদে মেয়ের বিয়েতে, মেয়ে আর কাছে থাকতে পারে না, তাই তুমি ছেলের বিয়েতে এভাবে কাঁদছো কেন ভাবি? রোকেয়া চোখ মুছলেন, একটু হাসার চেষ্টা করলেন। ভাবি, নিলয়ের তো বিয়ে হয়েই গেল, নীলার বিয়ে নিয়ে কিছু ভাবছো? ভালো পাত্র পেলে ভাবা তো চাই। অনার্স ফাইনাল পরীক্ষা দিয়েছে। ভাবি, তুমি সাইমনকে চেনো না? আমার ভাসুরের ছেলে, বুয়েট পড়তেছে। হ্যাঁ, ওকে তো চিনি, তোমাদের বাড়িতে গিয়ে দেখেছিলাম। অনেক ভদ্র ছেলে। হ্যাঁ ভাবি, যেমন ভদ্র তেমন মেধাবী, দেখতেও মাশাআল্লাহ রাজপুত্র। ও পড়া শেষে খুব ভালো চাকরি করছে, বিয়ের জন্য পাত্রী হচ্ছে তো। ওর মা নীলার কথা বললো সেদিন। এত ভালো ছেলে হাতছাড়া করা ঠিক হবে না। তাছাড়া ওই বাড়ির সবাই কত ভালো, তুমি তো জানোই। রোকেয়ার কৌতূহল দেখে বকুল বলল, আমি ওকে বিয়েতে আসতে বলেছিলাম, আজ এসেছে। নীরার সাথে কথা বলুক, আলাপ পরিচয় হোক নিজেদের মধ্যে। তাছাড়া নীরাকে অপছন্দ করার কোনো কারণও নেই। সাইমন কই এখন? বরযাত্রীর সাথে পাঠিয়েছি। আচ্ছা, দেখি নীরা আর তোমার ভাই কি বলে। বিয়ে বাড়িতে এসে আফনান সহ বাকি বন্ধুরা নিলয়কে ঘিরে বসেছে। এই বাড়ির অল্প বয়সী ছেলে মেয়েদের সাথে ইয়ার্কি ফাজলাম ও খুনসুটি চলছে তুমুল। ঠিক সেই মুহূর্তে ওদের একটু দূরে রাখা চেয়ারগুলোতে আফনানের চোখ আটকে গেল। নীরা হেসে হেসে সকালে আসা ভীষণ সুদর্শন ছেলেটার সাথে কথা বলছে। এই ছেলের সাথে আজ সকালেই আফনানের দেখা হয়েছে। তখন আফনান বাড়ির সামনে গাড়িতে সব ঠিকঠাক তোলা হয়েছে কি না সেটার তদারকি করছিল। ছেলেটা এসে ওকে বলল, এক্সকিউজ মি, আমি সাইমন। এটা মহিদুল আঙ্কেলের বাড়ি তো, তাই না? আমি আফনান, মইদুল আঙ্কেলের ছেলে নিলয়ের বন্ধু। সাইমন স্বতঃস্ফূর্তভাবে হাতটা সামনে করমর্দনের উদ্দেশ্যে বাড়িয়ে দিয়ে বলল, নিলয়ের ফুপু বকুল আমার চাচি। ও আচ্ছা, ভেতরে যান। আমি আসলে আগে এই বাড়িতে আসিনি, মানে ছোটবেলায় এসেছিলাম, ভুলে গেছি অনেক কিছু। 1 মিনিট। বলে আফনান শাফিনকে ডেকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে সাইমনকে বলল, চলুন তাহলে আপনাকে ভেতরে পৌঁছে দিয়ে আসি। ছেলেটা হেসে আফনানের পিছু নিয়েছিল। বেশ প্রাণবন্ত ছেলে। মিনিট 5 আলাপেই অনেক চেনা মনে হচ্ছিল যেন। তখন ভালো লাগলেও এখন নীরার সাথে হেসে কথা বলতে দেখে আফনানের বুকে অদ্ভুত এক বুক চাপা কষ্ট হতে লাগলো। সে উপলব্ধি করল ঈর্ষার একটা ভয়াবহ আগুন যেন আচমকা জ্বলে উঠল হৃদয়ে। এই জাকালো বিয়েবাড়ির সমস্ত আলো যেন সহসাই নিভে গেছে। এত আলো রোশনাইয়ের মধ্যেও আফনানের মন জুড়ে ঘুটঘুট এক অন্ধকার ওর সমস্ত পৃথিবীটাকে গ্রাস করল। কষ্ট এক অবর্ণনীয় প্রগাঢ় ব্যথা বুক জুড়ে। নীরার প্রচণ্ড মাথা ব্যথা শুরু হলো। সে খেয়াল করে দেখেছে যখনই ওর কোনো প্রয়োজন থাকে তখনই এই সমস্যাটা হয়। যেমন এমনিতেই ভালোই থাকে সব, কিন্তু পরীক্ষার সময় এগিয়ে এলেই মাথায় যন্ত্রণা শুরু হয়। একবার রাতে ফুরফুরে মেজাজে শুয়েছে। সকালে বাড়ির সবাই মিলে এক জায়গায় ঘুরতে যাবে। শুরু হলো মাথা ব্যথা। যেন ওর প্রয়োজনের সাথে সাথে ওই বিশ্রী ব্যথারও নীরার মাথাটাকে দরকার হয় আয়েশ করে বসবার জন্য। একটু ফাঁকা জায়গা খুঁজে বের করে বসেছিল, তখনই একজন বলল, আমি কি আপনার পাশে বসতে পারি? কেন? আশেপাশে তো অনেক জায়গা আছে, সেদিকেই যান। নীরার এমন কাঠখোট্টা জবাবে ছেলেটি প্রথমে যদিও খানিকটা অপ্রস্তুত হয়ে পড়েছিল, তবে ক্ষণিক পরেই সেটা কাটিয়ে উঠে বলল, আপনি তো নীরা, তাই না? তাতে কি হয়েছে? আপনি আমার পাশে বসার অনুমতি পেয়ে গেছেন। আপনি আমাকে চিনতে পারেননি হয়তো। নীরা এবার ভালো তীক্ষ্ণ নজরে ছেলেটাকে দেখল। মনে হলো কোথাও আগে দেখেছে, কিন্তু মনে করতে পারছে না। তবে যারা যেচে পড়ে আলাপ করতে আসে এমন ধরনের লোকজনকে সে পাত্তা দেয় না। এদের সাথে সামান্য ভদ্রতা দেখিয়ে কথা বললে এরা পেয়ে বসে, ভাবে মেয়েটা পটে যাব করছে। গাধাগুলো সৌজন্যতাও বোঝে না। মেধাজের পারদ চড়েছে ওর, তাই সে স্বভাবসুলভ রসকসহীন গলায় বলল, কেন? আপনি কি দেশের বিশাল বড় সেলিব্রিটি গোছের মানুষ যে জনে জনে আপনাকে চিনবে? এ পর্যন্ত বললে অন্যরা দমে যায়,
কিন্তু এই বেচারা দমল না, বরং ধৈর্য সহকারে গলায় সমস্ত বিনয় ঢেলে বলল, না, আমি তেমন কেউই নই, তাই জনে জনে চেনার কথা না। তবে আপনি যেহেতু বকুল চাচের ভাইজি। এইবার নীরা চিনতে পারল বকুল ফুপুর শ্বশুরবাড়ি অন্তপ্রাণ। ওখানকার সবাই ওদের বাড়িতে আসতো। এই ছেলেকে বোধহয় সামনাসামনি দেখেনি সে, কিন্তু ফুপুর বদৌলতে তার সাথে আনা অ্যালবামে এই গুণধর ব্যক্তিকে দেখেছে। তবে সামনাসামনি কিছুটা অন্যরকম দেখতে। ছবিতে দেখে মনে হতো লাজুক গোবেচারা ধরনের মানুষ, কিন্তু এখন উল্টোই মনে হচ্ছে। কথার পিঠে কথা বলে অত্যন্ত পারঙ্গম বলেই মনে হচ্ছে। এখানে বসতে পারি? বলুন। আমার নাম সাইমন। এটা বলার জন্য এত ঝক্কি ঝামেলা সহ্য করে বসলেন? শুরু থেকে আমাকে ভড়কে দেবার একটা প্রবণতা আপনার মধ্যে দেখেছি। হয়তো ভাবছেন আমার উদ্দেশ্য আপনাকে বিরক্ত করা, কিন্তু আমি তেমন অল্প বয়সী কেউ নই যে কারোর সাথে অনিচ্ছা থাকা সত্ত্বেও তার বিরক্তির কারণ হব। আর আমাকে ভড়কে দেওয়া এত সহজ না। নীরা একরাশ বিরক্তি নিয়ে বলল, আপনার উদ্দেশ্য যাই হোক না কেন, আমি কিন্তু বিরক্ত হচ্ছি। সাইমন হাসিটা চওড়া করে বলল, সেটা হয়তো আমার ব্যর্থতা। আমি কিন্তু আপনার বিরক্তি একটা তুড়ি দিয়ে কাটিয়ে দিতে পারি। কেন? আপনি কি লাফিং গ্যাস স্টোর করে এনেছেন? তুড়ি মেরে সেটা আমার নাকের সামনে ছেড়ে দিবেন, নাকি হাইলি স্কল্ড ম্যাজিশিয়ান? কোনটা? কোনোটাই নয়, আমি খুব সাধারণ একজন মানুষ, ম্যাজিক ট্যাজিক জানি না। দেখুন ভাই, আপনি যদি ভেবে থাকেন আমি কিশোরী মেয়েদের মতো আপনার কথায় পটে যাব, কিংবা আপনার চেহারা দেখে ফিট খেয়ে পড়ে থেকে 3 বেলা আপনার নাম জপ করব, তাহলে ভুল ভাবছেন। যাক, অন্তত কিশোরী মেয়েদের মাথা খারাপ করার মতন কোয়ালিটি তাহলে আমার মধ্যে আছে, এটা স্বীকার করলেন। এটা আমার বিশাল বড় প্রাপ্তি। তবে আমি আজ অবধি এমন কিছু করতে সফল হইনি। নীরা চেয়ারের হাতলে কনুই রেখে হাতের তালুতে নিজের মাথায় চেপে ধরে বসল। ওদিকে বাংলাদেশ বেতারের মতো সাইমনের কথা বেজেই চলেছে। বাংলাদেশ বেতারে তবুও খানিকটা বিরতি আছে, এই লোকের তো তাও নেই দেখা যাচ্ছে। নীরা খুব কঠিন গলায় বলতে ইচ্ছে করল, আরে গয় আকার ধয় আকার, তুই মেয়ে পটাতে পেরেছিস কি পারিসনি, সেই কেচ্ছা শুনে আমার কাজ কি? কিন্তু বকুল ফুপুর কথা চিন্তা করে বিরত থাকলো। তার আদরে সাইমনকে কিছু বললে তার কলিজাতেও তীর বিঁধবে। আমার জীবনের সবচেয়ে বড় লজ্জাজনক এবং একমাত্র প্রত্যাখ্যানের গল্পটা বলি তাহলে। তখন আমি সবে টেনে পড়ি, উঠতি বয়স, তাই প্রেম নিয়ে অদ্ভুত অদ্ভুত সব ফ্যান্টাজি তৈরি হচ্ছিল মনে। ভালোবাসা যে কি সেটাই বুঝতে শিখিনি তখন আসলে। তখন আমার ক্লাসেরই একটা মেয়েকে নিয়ে বন্ধুরা খেপাতে শুরু করলো, কারণ আমার প্রিয় সাবজেক্ট ছিল কেমিস্ট্রি, আর মেয়েটার নাম ছিল অনু, যে আবার ছিল কেমিস্ট্রি স্যারের আদরের মেয়ে। তো বন্ধুদের এই অতিমাত্রার ফাজলামোর জন্যই কিনা জানি না, হঠাৎ মনে হচ্ছিল অনুর প্রতি বুঝি আমি কোনো কিছু ফিল করছি। টেস্ট পরীক্ষার পরেই একদিন অত্যন্ত সাহস করে গেলাম নিজের অনুভূতির কথা ওকে জানাতে। বন্ধুরা আড়ালে লুকিয়েছিল দেখার জন্য। আমি ওদের সাথে করে নিয়ে গিয়েছিলাম যাতে করে একা ভীতি না লাগে। আমি যে ভালোবাসার কথা বললাম, ওমা, মেয়েটা রাস্তার মধ্যেই এমন কান্নাকাটি শুরু করলো যে আমি তখন মান সম্মান নিয়ে পড়িমড়ি করে কেটে পড়ি। বন্ধুদের মধ্যে মুখ দেখানোর উপায় নেই। পরের দিন স্যার ডেকে দিলেন উত্তম মধ্যম। কি লজ্জার কথা, সে থেকে আজ অব্দি আর সাহস করে কখনো মেয়ে পড়ানোর সাহস করিনি। নীরা সশব্দে হেসে ফেলল। সে উপলব্ধি করল ওর বিরক্তি সত্যি নেই, সাথে মাথা ব্যথাটাও কমে গেছে। ছেলেটার মধ্যে সহজাত একটা ভঙ্গি রয়েছে। নীরার চারপাশে দুর্ভেদ্য প্রাচীর সামান্য চিরে কেউ ওকে নির্মল হাসাতে পারল এই প্রথমবার। আপনার হাসিটা ভীষণ সুন্দর নীরা। নীরা হাসতে হাসতেই বলল, আমি জানি, আরেকটা খুব সৎ পরামর্শ দেই, ফ্রি অফ কস্ট। আপনি কোনো মতলবে যদি এসেও থাকেন, অন্য রাস্তা দেখুন প্লিজ। হেসেছি বলে ফেসে যায়নি, তেমন সম্ভাবনাও নেই। বন্ধু হওয়া যায় না? এত তাড়াতাড়ি কাউকে বন্ধু ভাবার মতো অতি বিশ্বাস আমার নেই। আসছি। নীরা যেতে যেতে একবার নিলয়দের দিকে তাকালো। সেখানে হই হল্লা হাসাহাসির মধ্যে বসে থেকেও একজন যেন ঠিক নির্জন দ্বীপের মতোই একা। এফোর ওফোর করে দেবার মতো বিষাদ আফনানের চোখে মুখে। সেই বিষণ্ণ চোখ দুটোর সাথে ওর চোখের স্পর্শ বিনিময় হলো যেন দৃষ্টির মাধ্যমে। নীরা চোখ সরিয়ে নিল দ্রুত। নিজেকে আড়াল করতেই বাড়ির ভেতরে কনের কাছে চলে গেল।
ইরা দেখলো শাফিন ক্যামেরা হাতে নিয়ে এদিক ওদিক ঘুরছে। সে এগিয়ে গিয়ে বলল, এভাবে অলস ঘোরাঘুরি না করে আমার কিছু ছবি তুলে দিলেই তো পারেন। সেদিন ছবি তুলছিলাম বলে ঝগড়া করেছিলেন, আজ কেন তুলবো? সেদিন অনুমতি ছাড়াই কাজটা করেছিলাম, যেটা অন্যায়। আজ আমি নিজেই বললাম। ওই যে ওখানে স্টেজের পাশে যে দেওয়াল সুন্দর করে ডেকোরেট করা, ওইখানে চলুন। কি হলো, আসুন। আপনার পেমেন্ট নিয়ে টেনশন করবে না, আমি কৃপণ নই। স্বল্প পরিচিত কারোর মধ্যে এমন অধিকার বোধ সচরাচর দেখতে অভ্যস্ত নয় শাফিন। সে এগিয়ে যেতে যেতে বলল, আপনি হঠাৎ আমাকে বিশেষ করে ছবি তুলে দিতে বলছেন কেন? প্রথম দিন তো। নীরা আপুর জন্য। আপু যেহেতু আপনাকে বিশ্বাস করে, তা আমিও করি। নীরা আপু কোনো আজাইরা হেজিবেজি মানুষকে তার আশেপাশে অ্যালাউ করে না। নানা রকম পোজের ফটো সেশন চলছে প্রায় মিনিট 20। আরও অনেকেই এদিকে আসছে বলে ওরা সরে গেল। হঠাৎ পকেট হাতড়াতে শাফিন বলল, আমার নাম্বারে একটা কল দিন না, আমার মোবাইলটা খুঁজে পাচ্ছি না। ইরা হেসে নিলয়ের বন্ধু রোমেলকে এদিকে ডেকে বলল, ভাইয়া, ওনার ফোন খুঁজে পাচ্ছে না, তুমি একটু তার নাম্বারে কল দাও তো। ও হ্যাঁ, মনে পড়েছে, আমার ব্যাকপ্যাকে রেখেছিলাম। লাগবে না ভাইয়া। আচ্ছা রুমেল ভাইয়া, যাও ভাইয়ের কাছে যাও। কোনো সমস্যা হলে ডাকিস। শাফিনের অভিব্যক্তি এখন ঠিক ছিচকে চোররা ধরা পড়লে যেমন হয় তেমন। এখন মিষ্টি করে হেসে বিষ ঢালল যেন শাফিনের লজ্জানত মুখে। সরাসরি আমার কাছে নাম্বারটা চাইলে দিয়ে দিতাম। তেরা ব্যাগের রাস্তা ধরেই সমস্যাটা করেছে। এমন সস্তার ট্রিক এই যুগে কেউ করে? আমার মতো বুদ্ধিমতী মেয়ের সাথে এমন বোকা বোকা কাজটা করে আপনার বুদ্ধিকেই ছোট করলেন আপনি। কি যে দুঃখ পেল আমার এই শার্পিং। শাফিনের বলতে ইচ্ছে করলো, ধরনী দ্বিধা হও। এখন শাফিন মুখ দেখাবে কি করে এই মেয়ের কাছে? একটা বোকা বোকা ভুল, সারা জীবনের মুখ দেখা দেখি বন্ধ। নীরা জানলে কি ভাববে ওকে? কোন মতিভ্রম যে ওর হয়েছিল কে জানে। নীরাদের বাড়ি নতুন অতিথির আগমনে আজ মুখরিত হয়ে উঠেছে। একেবারে বয়োবৃদ্ধ এবং শিশুরা বাদে সকলেই রাত প্রায় 3টা পর্যন্ত মেতে রইল নতুন বউ নিয়ে। এরপর আরও রাত বাড়তে ধীরে ধীরে সব স্তিমিত হয়ে এলো। আনিকার ভীষণ ক্লান্ত লাগছিল। এত ভারী সাজ পোশাক গয়না তো সচরাচর পরা হয় না। তাছাড়া সেই কোন সকালে এসব গায়ে তুলেছিল। নিলয় ওকে আগেই বলেছিল বউ সাজে কাছ থেকে ওকে দেখবে। সেই জন্য এখনও সবটাই সেভাবেই রয়ে গেছে। তবে সারাদিনে ধকলে এখন আর পরিপাটি নেই। নিলয় তবুও একরাশ মুগ্ধতা নিয়ে বলল, ওকে অন্যরকম লাগছে, বউ বউ লাগছে। আনিকা কিঞ্চিত লজ্জা পেল, বলল, বউ সেজেছি, আজ বিয়েও করলাম, বউ বউ না লাগলে হয়? আমাকে কেমন লাগছে দেখতে? মেয়েরা ছেলেদের রূপের প্রশংসা করে না, জানো না? কোনো সংবিধানে লেখা আছে এটা? মেয়েদের নিজস্ব সংবিধানে। আজ ব্যতিক্রম হোক। একদম না। এখন বিয়ে করে ফেলেছ, তাই আর এসব ঢং মানায় না তোমাকে, বুঝলে? সুন্দর লাগুক অসুন্দর লাগুক তা তো একজনেরই, তাই এসব না বলাই ভালো, বুঝলে? তুমি কিন্তু খুবই টিপিক্যাল বউদের মতো কথা বলছো। কিছু জিনিস টিপিক্যাল হলেও সুন্দর, যেমন আমরা বিয়ে করে ফেলেছি, এখন হাজব্যান্ড ওয়াইফ, বিষয়টা সুন্দর না? ভালো ভালো। কথায় কথায় খুনসুটি একসময় থেমে যায়। আজ ওদের চির আরাধ্য প্রাপ্তির রাত। এই যে পাওয়া, তা যেন ওদের জীবনে অক্ষয় হয়, এই কামনা করলো দুজন সর্বান্তকরণে। এই কদিন আফনান ঘুমিয়েছে নিলয়ের সাথে। আজ ওর জায়গা হয়েছে ছাদের চিলে কোঠার ঘরে। আত্মীয় স্বজনদের আগমন উপলক্ষে এই ঘরকে বসবাস উপযোগী করা হয়েছে। ওর সাথে সাইমনেরও এখানেই জায়গা মিলেছে। সাইমনকে দেখে আফনানের প্রথমেই নীরার হাসি মুখের ছবিটা ভেসে উঠল। কতদিন পরে নীরা কিভাবে হাসতে দেখল। আফনান কেবলই চোখের জল উপহার দিয়েছিল। আফনান, কি এত ভাবছেন বলুন তো? আফনান চমকে সাইমনের দিকে তাকায়। ঘরে একটা বড় খাট, ছোট একটা টেবিল আর একটা কাঠের চেয়ার আছে। সাইমন সেই খাটে বসে প্রশ্নটা করেছে। না, এমন কিছু না। ঘুমাবেন না? অনেক রাত হয়ে গেল তো। হ্যাঁ, ঘুমাবো। আপনি ঘুমান। আজ আর মনে হয় না ঘুম আসবে। আমার একটা বদ অভ্যাস হলো, ঘুমের সময় পেরিয়ে গেলে আর ঘুম হয় না। আমার আবার এমন কিছুই নেই, যেখানেই রাত সেখানেই কাত, আর শুইলেই কিছুক্ষণের মধ্যেই ঘুম। আফনান হাসি ফিরিয়ে দিয়ে বলল, আপনি তো ভীষণ সুখী মানুষ তাহলে। তেমন দুঃখ পাবার মতন কিছু ঘটেনি আমার লাইফে, আসলে আমি জায়গা দেইনি।
আফনানের মনে হলো ওর সামনে বসা সদালপি ছেলেটা আসলেই যেন অত্যন্ত সৌভাগ্যবান। কেবলই ওরই যেন সব অপ্রাপ্তি। আপনার বাড়িতে কে কে আছে? মা আর বোন। বোনের অবশ্য বিয়ে হয়ে গেছে, এখন আর আমাদের সাথে থাকে না। সরি, আপনার বাবা? সরি বলার মতো কিছু নেই, উনি বহল তবিয়তে বেঁচে আছেন, তবে আমাদের সাথে কোনো লেনদেন নেই। তার প্রতি আমার কোনো অনুভূতি কিংবা সহানুভূতি যাই বলি, সেসব কিছুই নেই। আফনানের এই বিষয়ে কথা বলতে ভীষণ অনীহা, তবুও এটাই ওর জন্য বহুল চর্চিত বিষয়। লোকটা ওর 7 বছর বয়সের সময় গোপনে আরেকটা বিয়ে করেছিলেন। ওর মা জানতে পেরে সাথে সাথে বেরিয়ে এসেছিলেন ওদের 2 ভাই বোনকে নিয়ে। বাস্তবতার রুক্ষ মাটিতে প্রতিনিয়ত লড়াই করে বাঁচতে দেখেছে সে তার মাকে। সেই শৈশব থেকে তার সখ্যতা গড়ে উঠেছিল জীবনের প্রতিকূলতার সাথে। তবে কিছু ভালো বন্ধু সে নিজের চারপাশে পেয়েছে, যার মধ্যে নিলয় সবচাইতে কাছের। ওদের সাথে থাকলে সে অন্য আরেক জীবনকে খুঁজে পায়। তাদের সান্নিধ্যে হৈরইতে মেতে থাকে ক্লেশটুকু এখন আর ওর জীবনে নেই। কিন্তু ব্রোকেন ফ্যামিলির বাসিন্দা কথাটা নানা সময় নানা লোকে মনে করিয়ে দিয়েছে এক সময়। মা ওর জীবনে কত বড় আশীর্বাদ সেটা কেবল সেই উপলব্ধি করতে পারে। আফনান মন্দ সময়ে যাদের একান্ত সান্নিধ্যে সব ভুলতে পেরেছিল তাদেরকে আঁকড়ে ধরতে চাই, বন্ধুত্বটা হারাতে চায় না। মীরা যখন ওর কাছে নিজের কিশোরী বেলার সমস্ত আবেগ জড়িয়ে প্রথম ভালোবাসাটুকু ওকে সঁপে দিতে চেয়েছিল, সে তা গ্রহণ করতে পারেনি। ভয় পেয়েছিল। তখন মনে হয়েছিল নীরাকে সে কখনো নিলয়ের বোন ছাড়া অন্য দৃষ্টিতে দেখেনি। তাই সে চরম অবহেলা ভরে ফিরিয়ে দিয়েছিল। ভেবেছিল মেয়েটা ভুল করছে, তাই অমন ভুল যেন ভবিষ্যতে না করে, ওকে নিয়ে যেন অন্য কিছু না ভাবে আর। তাই সেই প্রগাঢ় আবেগ জড়ানো ভালোবাসা শেকড় সমেত সমূলে উপড়ে ফেলতে চেয়েছিল। আফনান চেয়েছিল মেয়েটা ভালো থাকুক, কিন্তু ওর অবচেতন মন ওকে নিজের কৃত কর্মের কথা ভুলতে দেয়নি। মনের কোথাও সূক্ষ্ম কাটা হয়ে আলতো করে খুঁচিয়ে দিয়ে যেত, এখানে সে আশাও বন্ধ করে দিয়েছিল। প্রাণ মনে চেষ্টা করেছে অবচেতন মনের প্রলোভন উপেক্ষা করতে। এই ভেবে সান্ত্বনা পেয়েছে নীরা ভালো আছে, এত বছরে নিশ্চয়ই সব ভুলে জীবনে এগিয়ে গিয়েছে। কিন্তু নিলয়ের বিয়ে উপলক্ষে এত বছর পরে যখন প্রথম মেয়েটাকে দেখল, তখন বুঝল ওর ধারণা ভুল। নীরাকে বুঝতে ওর ভুল হয়েছিল। যতই লুকিয়ে রাখুক, আফনান জানে নীরা আজও ওর মনে তাকে পুষে রেখেছে। হয়তো ভালোবাসা নয়, হয়তো প্রগাঢ় অভিমানে। যেটাই হোক, তবুও ওই অতল চোখের মেয়েটার হৃদয়ে এখনও অন্য কেউ আসেনি। তবে এটা উপলব্ধি করতে পারছে এই মুহূর্তে ওর সামনে বসা প্রায় ওরই বয়সের ছেলেটা সাইমন, সেই হয়তো। আমি নিলয় ভাইয়ের খুব ভালো বন্ধু। এই বাড়িতে আপনার যাতায়াত কেমন? স্টুডেন্ট থাকা অবস্থায় প্রচুর আসতাম, এবার অনেকদিন পরে এসেছি। ও আচ্ছা। আফনান খেয়াল করেছে সাইমনের চোখে নীরার জন্য অন্য কিছু একটা ছিল যেন। ওর বোঝার ভুলও হতে পারে, তবে একজন পুরুষ হবার সুবাদে অন্য পুরুষের মেয়েদের প্রতি দৃষ্টিগুলো কেমন হয় সে ভালোই জানে। সাইমনের দৃষ্টিতে মুগ্ধতা ছিল, ঠিক প্রেমে পড়ার আগ মুহূর্তে যেই মুগ্ধতা থাকে ঠিক তেমন। সরাসরি জিজ্ঞেস করতে ইচ্ছে করে, কিন্তু এতটা অভাব্যতা করার মতো অশিষ্ট সে হতে পারে না। তবে এভাবে থাকতেও পারে না, একটা অসহ্য অস্থিরতা ওকে অসহায় করে তোলে। সাইমন তখন শুয়ে পড়েছে, জিজ্ঞেস করবে না করেও আফনান বলেই ফেলল শেষ পর্যন্ত। নীরা, ইরাদের সাথে আপনার বেশ ভালো বন্ধুত্ব আছে নিশ্চয়ই? আছে, তবে সেভাবে আগে ছিল না। আসলে নীরার সাথে আমার বিয়ে একটা প্রাথমিক প্রস্তাবনার প্রক্রিয়া চলছে। বকুল চাচের কাছে শুনে শুনে ছবি দেখে একটা কৌতূহল তৈরি হয়েছিল। মনে হয়েছিল মেয়েটা অন্যরকম। আজ সামনাসামনি অনেকক্ষণ কথা বলে সেই কৌতূহল বদলে গেল। আচ্ছা আফনান, আপনার সাথে ওদের সম্পর্ক ভালো নিশ্চয়ই? নীরা মেয়েটা ভীষণ চমৎকার, তাই না? আফনানের ভেতরের ছোট্ট আগুনের ফুলকিটা আচমকা দাবানলের রূপ নিল। হৃৎপিণ্ডটা যেন দাউ দাউ করে জ্বলছে, ভস্মীভূত হচ্ছে, ছাই হয়ে সেটা উড়ে যাবে সুদূরে।
বাকি জীবনটা ওকে বেঁচে থাকতে হবে হৃৎপিণ্ড ছাড়াই। সেই বাচ্চা কি বেঁচে থাকা? আর কিছুই ভাবতে পারে না। তবুও সে সর্বশক্তি প্রয়োগ করে গলায় জোর এনে বলল, হ্যাঁ, চমৎকার। নীরা ভীষণ চমৎকার একটা মেয়ে। আপনি ভীষণ সৌভাগ্যবান সাইমন। আপনার সুখী জীবন আরও সুখী ভরে উঠবে। বলল বটে, কিন্তু শুভাশিসটুকু মন থেকে আর একলা কই। সাইমনের মতো জীবনে সব পাওয়া মানুষদেরই ভাগ্য সব কিছুতেই অনুকূলে থাকে, আর উল্লেখযোগ্য কোনো প্রাপ্তিহীন একটা জীবন কাটিয়ে দিতে হয় আফনানদের। সব অপ্রাপ্তি কেবল ওর ঝুলিতে জমুক, এই জীবনে ওর একমাত্র প্রাপ্তিবোধ হয় একটা স্বয়ং সম্পূর্ণ অপ্রাপ্তির ঝুলি। একসময় মনে হলো সে যেভাবে বলেছে সেভাবে বলাটা ঠিক হয়নি। সাইমনের মতো বুদ্ধিমান ছেলে নিশ্চয়ই ওকে পড়ে ফেলবে। সে দ্রুত হাতে পকেট হাতড়ে সিগারেটের প্যাকেটটা খুঁজে বের করলো। এরপর গলার স্বর প্রাণপণে স্বতঃস্ফূর্ত করার চেষ্টা করতে করতে বলল, সিগারেট চলবে সাইমন? সাইমনের কপালের ভাঁজ সরল এতক্ষণে। উত্তরে সে বলল, না, এই জিনিসে ঠিক অভ্যস্ত হতে পারিনি। তাহলে আপনাকে আর বিরক্ত না করি, আমি ছাদ থেকে একটু ঘুরে আসি, কেমন? ছাদে আসতেই একটা শীতল বাতাস আফনানের গায়ে এসে লাগলো। তবে ওর হৃদয় বাড়ির জ্বলন্ত ভিসুভিয়াস এই বাতাস নেভাতে পারল না, বরং আরও যেন উস্কে দিয়ে গেল। সে সিদ্ধান্ত নিল ঘুম থেকে উঠেই সে চলে যাবে। এমনিতেও পরশু সে চলেই যেত, কিন্তু নীরাকে সে চোখের সামনে অন্যের পাশে দেখে সহ্য করতে পারবে না। এতটা মনের জোর ওকে সৃষ্টিকর্তা দেননি, তাই চলে যাওয়াই ঢের ভালো। সে একলা পড়ুক, কেউ তা না দেখুক। মস্ত চাঁদটা ঢাকা পড়ল কালো মেঘের ছায়ায়। আফনানের হৃদয়ের মতো ঔজ্জ্বল্য হারিয়ে আকাশটাও যেন খানিকটা ম্লান হলো নিমিষেই। সেটা অবশ্য একেবারে ক্ষণিকের জন্য। পলকের ব্যবধানে দীপ্তি ফিরে পেয়ে ঝিকঝিক করে উঠল সমস্ত আকাশটা। অন্তরিক্ষ জুড়ে আলো আধারের খেলাটা বেশ জমে উঠেছে, কিন্তু আফনানের হৃদয়ের সমস্তটা জুড়ে কেবলই কালবৈশাখীর ঘনঘটা। এই নিকোষ কালো মেঘের ছায়া থেকে আফনানের মুক্তি কবে সে জানে না। সিগারেট ধরাতে গিয়ে পকেটে লাইটার পাওয়া গেল না, সেটা ঘরেই রয়ে গেছে। এখন সেখানে যেতে ইচ্ছে করছে না। আকাশের চাদরে জ্যোৎস্না আর মেঘের লুকোচুরি খেলা উপভোগ করতে করতে কতটা সময় গড়ালো সে জানে না। যখন মনে হলো এবার সাইমন ঘুমিয়ে পড়েছে হয়তো, তখন আলতো পায়ে এসে বিছানার একপাশে গা এলিয়ে দিল। বলাই বাহুল্য ঘুম অধরাই রইল আফনানের কাছে। সকালে নিলয় আনিকা সহ বাড়ির প্রায় সকল সদস্য বসার ঘরে উপস্থিত ছিল। অতিথিদের আগে খাওয়া হয়ে গেছে। বাড়ির সদস্যরাও বেশ কয়েকজন খেয়ে বেরিয়েছে। আফনান, সাইমন, সাফিন সহ নিলয়ের বাকি বন্ধুরা এলো খেতে। নীরা ইরাও বসে রয়েছে বেশ কিছুক্ষণ হলো। ইলার প্রাইভেট আছে বলে তাড়াহুড়ো করছিল। ওর মা দাবড়ি দেখিয়ে বললেন। ডাইনিং টেবিলে না বসে প্লেট হাতে করে সবাই বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বসেছে। আনিকা নিলয় ওদের সাথেই বসেছে। আফনান ভাতের প্লেটে হাত চালাচ্ছিল, মুখে রুচ ছিল না। নিলয়ের মায়ের হাতের রান্না ওর পছন্দের হওয়া সত্ত্বেও কেন যেন গলা দিয়ে নামছে না। নিলয়, আমি একটু পরে চলে যাচ্ছি। বুঝলাম না। আসলে এবার তো অনেক দিনই থেকে গেলাম তোর বিয়ে বলে। পরশু পর্যন্ত আমার ছুটি। আজ বাড়িতে না গেলে সত্যি কুলে উঠতে পারবো না রে। তাছাড়া মা। ইরা আর ইলা দুজন একেবারে রিফ্লেক্স বসতে একসাথে নীরার দিকে তাকিয়েছে। নীরা ভাত মুখে তুলতেই যাচ্ছিল, ওর হাত মুহূর্তের জন্য থমকে গিয়েছিল, যা অন্যরা না খেয়াল করলেও ওদের দৃষ্টি এড়ালো না। ইলা চকিতে একবার ইরার দিকে তাকিয়ে বোনের অভিব্যক্তিতে বুঝল শুধু সে একাই নয়, আরেকজনও ওই যুগলের গোপনে গোপনে যে হৃদয় ঘটিত টানাপোড়েন চলছে সে সম্পর্কে অবগত। ইরা বিস্তারিত জানে কিনা তা জানবার কৌতূহল ইলা আপাতত চেপে রাখল, কারণ প্রাইভেটের জন্য না বেরুলেই নয়। তবে ইচ্ছে করেই সে খুব ধীর গতিতে খাবার মুখে পুড়তে লাগলো, যাতে সদ্য চলমান ঘটনাটা চাক্ষুষ দেখার সুযোগ না হারাতে হয়। মার খাবি আফনান। আন্টির সাথে আমার কাল কথা হয়েছে। আজকে বউ ভাত ফেলে তুই চলে যেতে চাস কেন? তুই আমার তো পরশু পর্যন্ত ছুটি। কাল ফিরে সব গোছগাছ করতে দেরি হয়ে যাবে। তার থেকে
তুই আর যেতে পারবি না, এটাই শেষ কথা। তুই রাগ। ভাইয়া, ওনার হয়তো সত্যি জরুরি কাজ পড়ে গেছে, তুই বন্ধুত্বের দোহাই দিয়ে আটকাচ্ছিস। ওনার হয়তো এর থেকেও নিজের কাজটা বেশি ইম্পর্টেন্ট। নীরার কথায় আফনান চোখ তুলে মেয়েটাকে নিরীক্ষণ করলো চকিতে। চোখ দুটোতে ফুটে আছে নীরব অভিমান, তবে অভিব্যক্তি অত্যন্ত কঠিন। বোনের গলার কাঠিন্যের বিপরীতে নীরাই আফনানকে উদ্দেশ্য করে বলল, হবে না, যা তুই। এবার আনিকা মুখ খুলল।